আজকে একটি ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আলোচনাটির বিষয়বস্তু হচ্ছে মঙ্গল নীচ, তারপর আবার বক্রি হচ্ছে। তো এই ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল বক্রি হচ্ছে। তো যে মুহূর্তে মঙ্গল আবার বক্রি হচ্ছে সেই মুহূর্তে আবার শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে মঙ্গল থাকছে, এবং জানুয়ারির 12 তারিখে আবার মঙ্গল প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। 21শে জানুয়ারি আবার মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করে থাকবে মিথুন রাশিতে, এবং 24শে ফেব্রুয়ারি মঙ্গল আবার মার্গী হবে। তো একে তো নীচ অবস্থা, তারপর আবার বকরি। তো তুলা রাশির ক্ষেত্রে এর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, অহংকার, সাহস। মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি, এবং রাজা হচ্ছে সূর্য। মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। আর পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক রাজযোগ একটি শক্তিশালী রাজযোগ। মঙ্গল মকর রাশিতে উচ্চ হয় আর কর্কট রাশিতে নীচ হয়ে যায়। কর্কট রাশিতে 28 ডিগ্রি পর্যন্ত নীচ অবস্থায় থাকে, এবং ভালো দিকটা হচ্ছে যখন মকর রাশিতে থাকে তখন মাঙ্গলিক জিনিসটা আসে না। জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তাহলে প্রশাসন লেভেলের অনেক সুবিধা পায়, খেলাধুলার দিক থেকে নাম খ্যাতি যশ এগুলো অর্জন করে, ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে। যারা বড় বড় সার্জেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো হয়, তাদের জন্মছকে মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে। আবার যদি মঙ্গল ডিগ্রির দিক থেকে কম থাকে, খারাপ রাশিতে বসে বা শত্রু নক্ষত্রে অবস্থান করে, অর্থাৎ মঙ্গল যদি দুর্বল হয় তাহলে এই সমস্ত জাতক জাতিকারা ভীতু প্রকৃতির হয়। কোনো কাজ করতে গেলে আগে কনফিডেন্ট বা নিজের আত্মবিশ্বাসটা সহজে হারিয়ে ফেলে। তো যাই হোক, আজকে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি আজকের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা একটা গ্রহদের গোচরের অবস্থানের উপর ফল প্রকাশ করা হচ্ছে। এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে এর জন্য মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস আগামী দিনে তুলা রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো আজকের গোচরের ফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায়। আর কর্কট রাশিটা কি? কর্কট রাশিটা হচ্ছে জলতত্ত্ব রাশি, আর মঙ্গল হচ্ছে কি? অগ্নিতত্ত্ব। মঙ্গল দশম ঘরে নিচ অবস্থা রয়েছে, তার সাথে এবার বকরি, কিন্তু কালপুরুষ চক্রে এই দশম ঘরটা তো মকর রাশি হয়ে যাচ্ছে, তাহলে এখানটাতে একটা স্থান বলিরও কাজ করবে। আর বর্তমানে তুলা রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান, সেই অবস্থানগুলো কিন্তু যথেষ্ট ভালো, কারণ রাশির অধিপতি শুক্র কেন্দ্রে অবস্থান করছে মকর রাশিতে, যেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর। আর তার সাথে কারক গ্রহ শনি আবার নিজের ঘর কুম্ভ রাশি, মূল ত্রিকোণ রাশি, এই ঘরে আবার মার্গী অবস্থায় রয়েছে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। এবং এই ডিসেম্বর মাসের 28 তারিখে আবার শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে। আর তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘর, যেটা হচ্ছে বিষ রাশি, যেটা হচ্ছে শুক্রদেবেরই রাশি। আর দেবগুরু বৃহস্পতি এর সময় ওই বিষ রাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, যেটা হচ্ছে চন্দ্রমার নক্ষত্র। তো রোহিণী নক্ষত্রে অবস্থান করার জন্য এখানটাতে চন্দ্রমা যথেষ্ট বলি হচ্ছে, এবং চন্দ্রমার রাশি কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করার জন্য এখানটাতে মঙ্গলও আবার দেবগুরুর মাধ্যমে যথেষ্ট আবার শক্তিও পাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে, বৃশ্চিক রাশিটা হচ্ছে মঙ্গলের রাশি। তবে এখানটাতে মঙ্গল যে শুধু খারাপ ফল দিবে এই বকরি প্লাস নিচ অবস্থায়, সেটাও না। এতদিন তো নিচ ছিল, এবার তো বকরি হচ্ছে, তো বকরি হলে তো এমনি গ্রহের চেষ্টা বল বৃদ্ধি পেয়ে গেল। তবে যেহেতু আবার রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, আর মঙ্গল বর্তমানে শনির নক্ষত্র পুষ্যাতে অবস্থান করছে, এর জন্য কিছুটা হলেও তুলা রাশিকে সাবধানে থাকতে হবে। আবার শনি 28শে ডিসেম্বর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে। তো এই সময়টুকু কিছুটা হলেও এই তুলা রাশিকে একটু সংযত হয়ে থাকতে হবে। এবং 12ই জানুয়ারিতে আবার মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে প্রবেশ করবে। আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আমি বহু কিছু আলোচনা করেছি এর আগের ভিডিওতে, যে পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মধ্যে সিম্বল হচ্ছে ধনুষ বাণ, অর্থাৎ এখানটাতে একটা একাগ্রতার ব্যাপার আসছে। তাহলে কর্মের ঘরে
এই মঙ্গল যখন জানুয়ারির 12 তারিখে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে তখন একটা বিশেষ একাগ্রতার ব্যাপার চলে আসবে এবং মঙ্গল যথেষ্ট এই সময় বলবানও হবে। কারণ দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে, ওদিকে কারকগ্রহ শনিও দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে হচ্ছে চন্দ্রের নক্ষত্রে। তাহলে এখানটাতে যথেষ্ট ভালো রেজাল্ট সে সময়ে মঙ্গলের দ্বারা এবং দেবগুরু বৃহস্পতি আর শনির দ্বারা পাবে হচ্ছে এই তুলা রাশি। এছাড়া যখন আবার চন্দ্র কেন্দ্রে অবস্থান করবে, চন্দ্র তো এক একটা রাশি সোয়া 2 দিনে পরিবর্তন করে, তো সোয়া 2 দিন পরপর যখন এই চন্দ্র রাশির কেন্দ্রে অবস্থান করবে তখন আবার এই মঙ্গলের নীচভঙ্গ হবে। এবং যখন চন্দ্র আবার দেবগুরু বৃহস্পতির সাথে অষ্টম ঘরে অবস্থান করবে তখন কি হবে, যে চন্দ্র বৃষ রাশিতে উচ্চ হয়ে যায় আর দেবগুরু বৃহস্পতি ওই বৃষ রাশিতে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে। তাহলে একটা ভালো এখানটাতে যোগ তৈরি হচ্ছে। যেরকম মঙ্গলের নীচভঙ্গ তৈরি হচ্ছে সেরকম আবার গজকেশরী যোগও তৈরি হচ্ছে। তবে অষ্টম ঘরে তৈরি হচ্ছে এটা ঠিক, কিন্তু একটা জিনিস কি, যখন শুভ গ্রহ অষ্টম ঘরে অবস্থান করে তার রেজাল্ট কিন্তু বিপরীত হয়, ভালোর দিকে যায়। কিন্তু যদি কোনো ক্রূর গ্রহ, কোনো অশুভ গ্রহ যদি অষ্টম ঘরে অবস্থান করে তখন কিন্তু জীবনে সংঘর্ষের মাত্রা যথেষ্ট বাড়িয়ে দেয়। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে এই অষ্টম ঘরে অবস্থান এটা কিন্তু বিভিন্ন দিক থেকে সহায়ক হবে, পড়াশোনার ব্যাপারে, উচ্চশিক্ষার ব্যাপারে, গভীর রিসার্চের ব্যাপারে, অনেক দিক থেকে কিন্তু এটা যথেষ্ট ভালো হবে। এবং অষ্টম ঘর থেকে আমরা গুপ্ত খাজানা দেখি, অপ্রাপ্ত ধন মানে যেটা আনএক্সপেক্টেড জিনিস, ধনসম্পত্তি, যেটা ইন্স্যুরেন্স ক্লেম হোক, ম্যাচুরিটি ক্লেম হোক, যেগুলো মানে হয় না চট করে, সেগুলো কিন্তু আবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন এই শুভ গ্রহ এই অষ্টম ঘরে অবস্থান করে। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের যে পরিবর্তন, যেদের শুধু সমস্যায় তৈরি হবে সেটাও না, কারণ বর্তমানে তুলা রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান সেটা তো যথেষ্ট ভালো। শুধু মঙ্গল দিয়ে গোটা গোটা গোচরটাকে তো বিচার করলে হবে না, কারণ যে সমস্ত যোগগুলো তুলা রাশির ক্ষেত্রে তৈরি হয়েছে এটা তো যথেষ্ট ভালো এবং বিভিন্ন রকম জ্যোতিষীয় সূত্র এখান থেকে উঠে আসে একের পর এক। যেমন ভাগ্যের ঘরের অধিপতি আর লাভের ঘরের অধিপতি জুতি করেছে ধন সম্পত্তির ঘর, যেটা বৃশ্চিক রাশি, এবং তার উপরে আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। তো কর্মের ঘরে আবার মঙ্গলের অবস্থান, মঙ্গল হচ্ছে সপ্তমপতি, কর্মের ঘরে অবস্থান করছে এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে, কিন্তু নিচ প্লাস বকরি। তো এখানটাতেও তো জ্যোতিষীয় সূত্রে এখানটাতে তো ফল তো দিতেই হবে, যতই খারাপ প্রভাব দিক, কিন্তু সেই ঘরে তো কারকত্ব রাখছে। কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থান করছে মঙ্গল। তবে বিশেষ কিছু ক্ষেত্রে মঙ্গলের অবস্থানের জন্য তুলা রাশিকে সাবধানে থাকতে হবে, কারণ মঙ্গল হচ্ছে কি বাণীর ঘরের অধিপতি, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর এবং কর্মের ঘরটা যাচ্ছে কি কর্কট রাশি, জলতত্ত্ব রাশি, আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। তো মঙ্গল এখানটাতে আবার কি রাশির উপরও দৃষ্টি দিচ্ছে। তো কি মনের মধ্যে একটা চঞ্চলতা কাজ করবে, মনের মধ্যে একটা অধৈর্য কাজ করবে, রেগে যাওয়া চট করে এই সমস্ত কাজ করবে, বাকবিতণ্ডায় জড়িত হওয়া, এই সমস্ত জিনিস কাজ করবে। তাহলে সবার প্রথম কর্মক্ষেত্রে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট কন্ট্রোল করতে হবে এবং কর্মক্ষেত্রে কারোর উপর চট করে মাথা গরম করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। রাশির উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে, রাশিকেও বিশেষ প্রভাবিত করবে, আর রাশির অধিপতি সুখের ঘরে অবস্থান করছে, তার উপর আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে। তাহলে মঙ্গল যেভাবে রাশিকেও প্রভাবিত করবে সেরকম কিন্তু ব্যক্তিত্বটাকেও প্রভাবিত করবে। অতএব এখানটাতে কোনো রকমভাবে অধৈর্য জিনিস কোনোভাবেই নিয়ে আসা যাবে না, চঞ্চলতা জিনিস কোনোভাবেই নিয়ে আসা যাবে না, তেরে যাওয়া বা একটুতে কারোর সাথে বাকবিতণ্ডায় চলে আসা, এগুলো জিনিস কোনোভাবে এই সময় করা যাবে না, না তো কিন্তু সুখ জিনিসটা নষ্ট হবে। কারণ রাশির অধিপতি সুখের ঘরে অবস্থান করছে, চতুর্থ ঘর, এবং এই শুক্রদেবী 28 তারিখে অর্থাৎ ডিসেম্বরের 28 তারিখে আবার রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে পঞ্চম ঘরে। আর পঞ্চম ঘরের অধিপতি তো হচ্ছে শনিদেব, মার্গী অবস্থায় রয়েছে, এবং 28 তারিখে শনিদেবও আবার নক্ষত্র পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করবে। তাহলে কি হচ্ছে, যে রাশির অধিপতি পঞ্চম ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করছে, তাও আবার কি পঞ্চম ঘরে, এটা তো একটা সবথেকে ভালো রাজ্য। এবং তার উপর আবার ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি মঙ্গলের দৃষ্টি পড়ছে, এবং এই মঙ্গল আবার জানুয়ারির 12 তারিখে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে, যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, যার জন্য এখানটাতে মঙ্গলের অতটা ওরকম ইফেক্ট আসবে না, বরঞ্চ অনেক দিক থেকে এই সময় তুলা রাশি লাভান্বিত হবে, অর্থাৎ অনেক দিক থেকে লাভ পাবে। আবার দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, তার আবার নবম দৃষ্টি পড়ছে এই সুখের ঘর, যেটা হচ্ছে মকর রাশি, যেই ঘরে অবস্থান করছে স্বয়ং শুক্রদেব, রাশির অধিপতিকেও দেখছে। আর দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ,
জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহই তো আচার্যের ভূমিকা পালন করে, অর্থাৎ দেবগুরুর শুভ দৃষ্টি পড়ছে শুক্রের উপর, রাশির অধিপতিকে দেখছে দেবগুরু বৃহস্পতি, তা আবার কি চন্দ্রমান নক্ষত্র অবস্থান করে। একে তো গজকেশরীর যোগ একটা প্রভাব থাকছে, তার দৃষ্টি আবার রাশির অধিপতির উপর পড়ছে, এটাও একটা খুব ভালো যোগ। শুক্র 28 তারিখ পর্যন্ত, 28শে ডিসেম্বর পর্যন্ত মকর রাশিতে থাকছে, তারপরে আবার পঞ্চম ঘরে অবস্থান করবে এবং তাতে মঙ্গলেরও দৃষ্টি থাকবে। তো প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালোই থাকবে। এবং যারা বিবাহিত জীবন, যারা নতুন বিবাহিত জীবন বিবাহ করেছেন না, দাম্পত্য জীবন, তাদের কিন্তু তাদের মধ্যে একটা রোমান্টিক স্বভাব থাকবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। তবে একটু খুঁটানাটি বা একটা মনোমালিন্য জিনিসটা থাকবে, কিন্তু আলটিমেটলি প্রেম ভালোবাসা রোমান্টিক জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। এবং সন্তানের দিকে পিতামাতাদের কিন্তু কিছুটা হলেও এই সময় একটু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে, কারণ সন্তানের জেদ পূরণ করতে পিতামাতাদের খরচের হার যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং সন্তানদের দিকে পিতামাতাদের যথেষ্ট খেয়ালও রাখতে হবে যেন কোনো রকমভাবে বাজে নেশার আসক্ত না হয়, কিংবা কোনো বাজে বন্ধু বান্ধবদের পাল্লায় যেন না পড়ে, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে যারা জায়গা জমির কাজে যুক্ত রয়েছেন বা যারা জায়গা জমির সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। নিজেদের প্রতিভার জন্য এই সময় সমাজে পরিচিত হবে। যারা হস্তশিল্পী, যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, সেভিংস জিনিসটা করতে পারবে। মঙ্গল তার উচ্চ ঘরকে দেখছে, তুলা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সুখের ঘর, আর শুক্র এই সময় সুখের ঘরে অবস্থান করছে। 28 তারিখের পর আবার পঞ্চম ঘরে চলে যাবে। পঞ্চম ঘরের অধিপতি শনিদেবের সাথে জুতি তৈরি করবে, অর্থাৎ আগামী দিনগুলোও যথেষ্ট ভালো সময় আসছে। যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, যারা রেডিমেড গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন, সুতির ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা লাক্সারি আইটেমের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। যারা আবার কমিশন এজেন্টে কাজ করছেন, এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন, ফাইন্যান্সের কাজে যুক্ত রয়েছেন, ইন্স্যুরেন্সের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা কলকারখানার কাজে যুক্ত রয়েছেন, অটোমোবাইলের কাজে যুক্ত রয়েছেন, এদের জন্য যথেষ্ট ভালো। হোটেল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, খাবারের কাজে যুক্ত রয়েছেন কিংবা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, যারা খাবারের প্রোডাক্ট যেমন ধান, চাল, গম ইত্যাদির স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা কন্ট্রাক্টারি কাজে যুক্ত রয়েছেন, ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন, এ সময় বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে এবং মঙ্গলের দৃষ্টি রাশির উপর পড়ছে, অর্থাৎ রাশি কিন্তু যথেষ্ট এই সময় প্রভাবিত হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে শনি যেরকম কারক গ্রহ, সেরকম কিন্তু রাহু কারক গ্রহ, আর ষষ্ঠ ঘরে অবস্থান করছে। কম্পিটিশনের দিক থেকে রাহু যথেষ্ট এগিয়ে থাকবে, কিন্তু মঙ্গলের সাথে যেহেতু একটা রাহুর সম্পর্ক তৈরি হচ্ছে, এখানেতে একটা কর্মক্ষেত্রে অনেক বহু রকম শত্রু তৈরি হবে, যে শত্রুগুলো তুলা রাশির কোনো কিছু করতে পারবে না। কারণ এইরকমই কিন্তু যোগ তৈরি হচ্ছে, একটা শত্রু নাশ এরকম একটা জিনিস তৈরি হচ্ছে। আর রাহুর দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর পড়ছে, কর্মক্ষেত্রে কিন্তু অনেক রকম প্ল্যান দিবে, কিন্তু প্ল্যান করেই চলতে হবে। এটা হচ্ছে সবসময় কর্মক্ষেত্রে করা প্ল্যান কারোর সাথে শেয়ার করা যাবে না, এবং কর্মক্ষেত্রে একাধিক প্ল্যান চলে আসবে, অনেক রকম প্ল্যান কিন্তু কাজ করবে। রাহু যেহেতু কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের উপরে, তবে কর্মক্ষেত্র আবার বিশেষ সাবধানে থাকতে হবে, কারণ রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, মঙ্গলের দৃষ্টি রাশির উপরে পড়ছে, এবং মঙ্গল হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে বাণীর ঘরের কারক, অর্থাৎ কর্মক্ষেত্রে কারোর সাথে বাগবিতণ্ডায় সহজে জড়িত হওয়া যাবে না, মাথা গরম করা যাবে না, না তো কিন্তু বিপরীত ফল হয়ে যাবে, হওয়া কাজ বানচাল হয়ে যাবে তুলা রাশির। অতএব এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে? এই সময়কালে তুলা রাশি অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন। তার আগে রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং যারা গুরুর দীক্ষা এখনও পর্যন্ত নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা অবশ্যই নেবেন। গুরুর সান্নিধ্যে থাকবেন, মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাদের 5 রকম ফল দক্ষিণা এগুলো দিবেন, যাতে গুরুর যথেষ্ট বল পাবে। এবং কর্মক্ষেত্রে কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হবেন না ভুল করেও। আমি এর আগেও বলছি, এখনও বলছি বারবার করে একটা কথা, বাগবিতণ্ডায় কারোর সাথে জড়িত হওয়া যাবে না, মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে, এবং নিজের তৈরি করা প্ল্যান কারোর সাথে শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত সাকসেস হচ্ছে না। আর যখন মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবে, তখন কর্মক্ষেত্রে বিশেষ লক্ষ্য একাগ্রতা নিয়ে আসতে হবে, তাহলে অনেক কিছু কর্মক্ষেত্রে করতে পারবে এই তুলা রাশি।
অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি এই আলোচনা আপনাদের কাছে সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এসএমকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।